বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন থাকছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া হচ্ছে কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়াকে বিশ্ববাজারে উন্নত মানের চামড়া হিসেবে ধরা হয়। পরের প্রশ্ন, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সাত গম্বুজ মসজিদ এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ যা মুঘল আমলে নির্মিত। এটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। উত্তর হচ্ছে ঢাকার মোহাম্মদপুর। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত হচ্ছে, এটি সাভারে অবস্থিত। এটার নাম হচ্ছে বিকেএসপি। এর অন্যতম প্রধান কাজ হচ্ছে খেলোয়াড় তৈরি এবং প্রশিক্ষণ দেওয়া। এটি দেশের প্রধান ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র। পরের প্রশ্ন হচ্ছে, পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে? পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের একজন খ্যাতনামা বিজ্ঞানী। তিনি 2010 সালে পাটের জিনোম উন্মোচন করেন। পরের প্রশ্ন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি? বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক বা আরএমজি। এখানে কিন্তু অপশনে আরএমজিটাও থাকে। তৈরি পোশাক বা আরএমজি হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত। আরএমজির পূর্ণরূপ হচ্ছে রেডিমেড গার্মেন্টস। এই খাতের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় করে থাকে, যা মোট বৈদেশিক আয়ের বড় একটি অংশ যোগান দেয়। মনে রাখার চেষ্টা করবেন, তৈরি পোশাক বা আরএমজি। বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি? বর্তমান বিশ্বে সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ হচ্ছে থাইল্যান্ড। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডের রাবার ব্যবস্থাপনা ও বাগান এবং রপ্তানি ব্যবস্থা তুলনামূলক বেশি শক্তিশালী হওয়ার কারণে ইন্দোনেশিয়ার থেকে জাপান এগিয়ে গেছে। যদিও ইন্দোনেশিয়া এখনও অনেক বড় একটি উৎপাদক, কিন্তু থাইল্যান্ড থেকে এর উৎপাদন কমে গেছে। এই কারণে ইন্দোনেশিয়া দ্বিতীয় অবস্থানে আছে। মনে রাখার চেষ্টা করবেন, বর্তমানে থাইল্যান্ড সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ। সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? সেভেন সিস্টার্স বলতে বোঝায় হচ্ছে ভারতের 7টি অঙ্গরাজ্য। ভারতের 7টি অঙ্গরাজ্য হলো সেভেন সিস্টার্স। একটু ব্যাখ্যা করে বললে, উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এই 7টি রাজ্য হলো অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা। আবার পড়ছি, অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি রাজ্য ভৌগোলিকভাবে একে অপরের সাথে সংযুক্ত, যা ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা আলাদা অবস্থানে। এরা হচ্ছে ভৌগোলিকভাবে একে অপরের সাথে সংযুক্ত। সাংস্কৃতিক এবং ভৌগোলিক মিল থাকায় একে সেভেন সিস্টার্স বলা হয়। এদের মধ্যে সাংস্কৃতিক এবং ভৌগোলিক অনেক মিল আছে, তাই এটা সেভেন সিস্টার্স। পরের প্রশ্ন, স্ট্যাচু অব ইউনিটি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অব ইউনিটি অবস্থিত হচ্ছে ভারতে। এটি ভারতের গুজরাটে অবস্থিত। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে এই স্ট্যাচু অব ইউনিটি তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, এক্সট্রাডিশন ট্রিটি কি?
এক্সট্রাডিশন ট্রিটি, এটি হলো দুই দেশের মধ্যে হওয়া একটি আইনি চুক্তি যার মাধ্যমে এক দেশ অপরাধীকে অন্য দেশে ফেরত পাঠাতে বাধ্য থাকে। ভারত এবং বাংলাদেশের মধ্যেও এই চুক্তিটা রয়েছে, মানে এক্সট্রাডিশন চুক্তিটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যেও রয়েছে। এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ট্রিটি এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যেও রয়েছে। এক্সট্রাডিশন ট্রিটি হলো দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যাপন এর একটি আইনগত চুক্তি। এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধীর বিচার নিশ্চিত করা, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা শক্তিশালী করা এবং দুই দেশের মধ্যেকার আইনগত সহযোগিতা বৃদ্ধি করা। এগুলোই হচ্ছে এর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এক্সট্রাডিশন ট্রিটি মনে রাখবেন, অপরাধী প্রত্যাপন চুক্তি। পরের প্রশ্ন হচ্ছে অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? অক্টোবর বিপ্লব 1917 সালে এই অক্টোবর বিপ্লব রাশিয়াতে সংগঠিত হয়েছিল, যার মাধ্যমে রাশিয়ার জার শাসনের অবসান ঘটেছিল। এই বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির লেনিন, যার মাধ্যমে রাশিয়া বিশ্বের সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠনের পথ সুগম হয়েছিল। এটা ঘটেছিল 1917 সালে। পরে অবশ্য রাশিয়া কিন্তু ভেঙে যায়। 1991 সালে রাশিয়া ভেঙে যায় এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। মনে রাখার চেষ্টা করবেন এটাও, 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হওয়ার মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। আর অক্টোবর বিপ্লব সংগঠিত হয় 1917 সালে, যার মাধ্যমে রাশিয়ায় জার শাসনের অবসান ঘটেছিল। রাশিয়ার রাজাকে বলা হতো তখন জার। এই জার শাসনের অবসান ঘটে সমাজতান্ত্রিক রাষ্ট্রের রাশিয়া পরিণত হয়। পরের প্রশ্নটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছেন 45তম প্রেসিডেন্ট। তিনি প্রথম মেয়াদে 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন, আবার দ্বিতীয় মেয়াদে 2025 সাল থেকে বর্তমানে তিনি প্রেসিডেন্ট আছেন। 2021 থেকে 25 যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন না, তখন ছিলেন হচ্ছে জো বাইডেন। এরপর তিনি আবার প্রেসিডেন্ট নিযুক্ত হন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আবার নিযুক্ত হয়েছিলেন। এখানে জো বাইডেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন হচ্ছে 45তম প্রেসিডেন্ট। মনে রাখার চেষ্টা করবেন, তিনি ফার্স্ট টার্মে ছিলেন 45তম প্রেসিডেন্ট। আবার জো বাইডেন আসলেন 21 থেকে 25 থাকলেন, তিনি হলেন 46তম প্রেসিডেন্ট। এক্ষেত্রে আবার যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু আবারও 47তম প্রেসিডেন্ট হবেন না। হ্যাঁ, কারণ যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তি একাধিকবার প্রেসিডেন্ট হলেও নতুন করে আলাদা নাম্বার পান না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প 45তম প্রেসিডেন্টই থাকবেন। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর 45তম। মনে রাখার চেষ্টা করবেন পুরো ব্যাখ্যাটা। আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে, এই যে এখানে কিন্তু অনেকে 47তম প্রেসিডেন্ট দিয়ে দেন, এই 47তম প্রেসিডেন্ট কিন্তু দেওয়া যাবে না। 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 45তমই রাখবেন। আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে কোন দেশ? আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে। ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর কাজ হচ্ছে ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা, প্রাকৃতিক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা এবং গুরুত্বপূর্ণ স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত করা। ইউনেস্কোর প্রধান কাজ হচ্ছে এইটা। পরের প্রশ্ন হচ্ছে হাইতির জাতীয় মুদ্রার নাম কি? হাইতির জাতীয় মুদ্রার নাম হচ্ছে গুর্দে বা হাইতিয়ান গুর্দ।
এর চিহ্ন হলো জি, মনে রাখবেন এর চিহ্ন হচ্ছে জি। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে? পরের প্রশ্ন হচ্ছে ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন হচ্ছে চীন এবং ভারতের মধ্যেকার পূর্ব হিমালয়ান অঞ্চলের সীমানা নির্ধারণকারী লাইন। এটি হচ্ছে ব্রিটিশ আমলে নির্ধারণকারী সীমারেখা, যা চীন পুরোপুরি স্বীকৃতি দেয় না। এটাকে কিন্তু চীন পুরোপুরি স্বীকৃতি দেয় না। এটা ব্রিটিশ আমলে এই সীমারেখাটা অঙ্কন করা হয়েছিল, এই সীমারেখাটা আনা হয়েছিল, চীন এবং ভারতের সীমানা নির্ধারণকারী সীমারেখা। পরের প্রশ্ন, সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপটা এটি হচ্ছে আফ্রিকার দক্ষিণ পশ্চিম দিক থেকে অনেক দূরে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ, যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি কিন্তু যুক্তরাজ্যের টেরিটরি, যুক্তরাষ্ট্রের নয়। এটি হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি ওভারসিজ টেরিটরি, যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বিখ্যাত ব্যক্তি নেপোলিয়ন বোনাপার্ট এই দ্বীপে নির্বাসনে ছিলেন। মনে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু আসে যে নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। এটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে। এই সেন্ট হেলেনা দ্বীপটা হচ্ছে যুক্তরাজ্যের একটি ওভারসিজ টেরিটরি। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্নতে আজকে যাচ্ছি। লোক সংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? লোক সংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এটি আয়তনেও বিশ্বের সবচেয়ে ছোট দেশ। এর আয়তন হচ্ছে মাত্র 0.49 বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটারেরও কম। আর জনসংখ্যা হচ্ছে 800 থেকে 1000-এর মধ্যে আছে। এইটা হচ্ছে ইটালির রোম শহরের ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এই জন্য ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, মানে ইটালির রোম শহরের মধ্যে এই দেশটা অবস্থিত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখুন, সময় নিয়ে একটু দেখুন। একটু ব্যাখ্যা করে দিচ্ছি, অনেক কষ্ট করে ব্যাখ্যাগুলো আপনাদের জন্য রেডি করা হয়। ইনফরমেশনগুলো আসলে আপনাদেরকে জানানোটা মুখ্য উদ্দেশ্য, যে কিভাবে কি হলো, কিভাবে সেন্ট হেলেনা দ্বীপের সম্পর্কে একটু জানতে পারলেন। আপনি যদি একটু ব্যাখ্যামূলকভাবে জিনিসগুলো জানেন, তাহলে আপনি জিনিসগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন। অযথা রিলস দেখে, ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য, জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য যা কিছু করা প্রয়োজন সেই কাজগুলোই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।